কি বই পড়ছেন দাদা? ও ভূতের গল্পের বই? আপনি এসবে বিশ্বাস করেন? কেন, আপনি করেন না? ধুর মশাই, এই ভূতটুতে কেউ বিশ্বাস করে নাকি? যত সব গুজরুবি। আর ভূত যদি আপনার সাথেই থাকে তাহলে তো বিশ্বাস করবেন। মানে? বিমল স্টেশনে পৌঁছে যখন ওর হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞাসা করলো, আচ্ছা, কাটোয়া যাওয়ার ট্রেনটা কি চলে গেছে? হ্যাঁ, এই মিনিট 5 আগে গেছে। চলে গেছে? তা কাটোয়া যাওয়ার আর অন্য কোনো ট্রেন নেই? হ্যাঁ, একটা লাস্ট ট্রেন আছে রাত 10:30 নাগাদ। আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি লাস্ট ট্রেনে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেনের জার্নির অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। না না, আমার কোনো অসুবিধা নেই, আমি লাস্ট ট্রেনেই যাব। তাছাড়া আমার লাস্ট ট্রেন জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। বাহ, তাহলে তো ভালোই। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেন এলে আপনাকে জানানো হবে। ঠিক আছে। টিকিট কাউন্টারে লাগোয়া ওয়েটিং রুম। বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরো ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা ছিল। তার মধ্যে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে সোফার ওপর রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে লাগলো। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। বিমলের একটা সময় পর একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটা সোফার ওপর রেখে বিমল ওয়েটিং রুমের ভিতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে জামা প্যান্ট পরা একজন বছর 40-এর ভদ্রলোক ওয়েটিং রুমের ভেতরে প্রবেশ করলো। লোকটার হাতে একটা কালো রঙের ব্যাগ। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেট থেকে সিগারেটের বক্স বার করে সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতন আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবার ম্যাগাজিনটাকে মেরে দিল। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটাও ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপচাপ দেখে লোকটা হয়তো ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতর বেশ কয়েক মিনিট নিস্তব্ধতা বিলাস করলো। তারপর ওয়েটিং রুমের নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? কাটোয়া, অফিস থেকে বাড়ি ফিরছি। রাস্তায় খুব ট্রাফিক ছিল বলে লাস্ট ট্রেনটা মিস করেছি। হ্যাঁ, আমারও আপনারই মতো অবস্থা, কাটোয়াই যাব। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আপনার আর আমার গন্তব্যস্থল তো একই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে, বৌমা আর 2টো নাতি নাতনি। আর আপনার স্ত্রী? আমার স্ত্রী বছর 4 হলো একটা ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। ও, আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনি জানতেন না তাই জিজ্ঞাসা করছেন। তার আগে আপনি বলুন না, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী আর আমার একটা 5 বছরের ছেলে আছে। বাহ, খুব ভালো তো তাহলে। আপনার নামটা কি আমি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমার নাম রতিকান্ত দাস। আপনার? আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনকার বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেছে বিমল বুঝতে পারেনি। ঠিক 10টা 25 নাগাদ টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকার উদ্দেশ্যে বলল, ট্রেন এসে গেছে, চলে আসুন। চলুন, তাহলে বাকি কথা না হয় ট্রেনে যেতে যেতে বলা যাবে। বিমল ওর ব্যাগটাকে কাঁধে তুলে নিয়ে ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরোলো। বিমলের পিছন পিছন সেই লোকটাও ওয়েটিং রুমের কাছের দরজা ঠেলে বাইরে বেরোলো। তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটু দেরি না করে ট্রেনে উঠে পড়ল
বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠল। বিমল দেখল ট্রেনটা পুরো ফাঁকা, ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানলার কাছের সিটে গিয়ে বসল। লোকটাও ঠিক বিমলের সামনের সিটে গিয়ে বসল। বিমলের বেশ খিদে পাচ্ছিল, তাই সে ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে সেটাকে ছিঁড়ে বিস্কুট খেতে লাগলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞাসা করলো, আপনি বিস্কুট খাবেন? না, আপনি খান। ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক এই সময় বিমলের ফোনটা বেজে উঠল। ফোনটা বার করে বিমল দেখলো ওর ছোটবেলার বন্ধু সাগ্নিক ফোন করেছে। কলটা রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপার থেকে সাগ্নিক জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায় আছিস? বাড়িতে প্রচণ্ড সময় অপেক্ষা করছে। আমি এই সবে ট্রেনে উঠলাম। কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তা তুই এখন ট্রেনে উঠলি কেন? রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে গেছে রে, যার জন্য রাত 9টার ট্রেনটা মিস করেছি। তাই অগত্যা এই 10:30টার লাস্ট ট্রেনটাই আমাকে ধরতে হলো। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে আয়, চল রাখছি। হ্যাঁ ঠিক আছে, রাখ। ফোনটা রেখে দেওয়ার পর বিমল দেখল এখন লোকটা একটা গল্পের বই পড়ছে। ভালো করে খেয়াল করতে বিমল বুঝতে পারল বইটা ভূতের গল্পে। লোকটাকে মনোযোগ সহকারে বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা রতিকান্তবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। আচ্ছা, আপনি কখনো ভূত দেখেছেন? না, দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা কখনোই বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে, ঠিক তেমনই ভূতেরও অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূতও থাকবে। কেন? আপনি ভূতে বিশ্বাস করেন না? না না, আমি ওসব ভূতে টুতে বিশ্বাস করি না। ভূত বলে কিছু হয়ই না। আর ভূত যদি আপনার সঙ্গে থাকে তাহলে তো আপনি বিশ্বাস করবেন। এই বলে লোকটা নিজের মুখের ওপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখটা দেখে বিমলের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। লোকটার সারা মুখে রক্ত লেগে রয়েছে। থুতনির একটা দিক কোনো ভারী জিনিসের আঘাত লাগার ফলে থেতলে গিয়েছে। লোকটার সারা গায়ে এবং কাপড়ে রক্ত লেগে রয়েছে। এই ভয়ানক দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গেছে। বিমল অনেক চেষ্টা করার পরেও গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারল না। তাই সে একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একটা ভারী জিনিসে হোঁচট খেয়ে ট্রেনের কামরার অ্যালুমিনিয়ামের মেঝের ওপর সজোরে মুখ থুবড়ে পড়ল বিমল। বিমলের থুতনি ফেটে রক্ত বেরোতে লাগলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে তার থুতনির ওপর চেপে ধরল। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের নিচে মারতে বিমলের গাটা শিউরে উঠল। ওর পায়ের কাছে একটা পচা গলা আধ খাওয়া লাশ পড়ে আছে। বিমল সঙ্গে সঙ্গে 2-3 পা পিছিয়ে গেল। লাশটার মুখের ওপর টর্চের আলো পড়তেই বিমল আঁতকে উঠল। লাশটা বিমলের খুবই চেনা। এ তো সেই টিকিট কাউন্টারে বসে থাকে লোকটা। তার মানে সেই লাশটার মুখ থেকে লাইটটা সরিয়ে সামনে মারতেই বিমলের গোটা গাটা শিউরে উঠল। এতক্ষণ ট্রেনের যেই কামরাগুলো বিমল খালি দেখেছিল, এখন সেই কামরাগুলোতেই অনেকটা কুকুরের মতো দেখতে দানবকার হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকেই বিমলের দিকে একটা হিংস্র চাহনিতে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে সেই লোকটাও দাঁড়িয়ে রয়েছে। বিমল হাত জোড় করে লোকটাকে বলল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। অনেক দিন পর একটা শিকার ধরেছি, এত সহজে কি করে ছেড়ে দিই বলুন? দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটার মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই
সেই কুকুরের মতো দেখতে দানবকার হিংস্র জন্তুগুলো বিমলের দিকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। ভয়তে বিমলের সারা হাত পা থর থর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে সেই কুকুরের মতো দানবকার হিংস্র জন্তুগুলো বিমলের উপর ঝাঁপিয়ে পড়ল। জন্তুগুলো তাদের ধারালো দাঁত আর নখ দিয়ে তার গোটা শরীরের থেকে মাংস ছেড়ে খেতে লাগলো। বিমল নিজেকে সেই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু বিমল পারল না। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আগের ভিডিওতে অনেক জনায় অনেকগুলো ভালো কমেন্ট করেছিলে। আজকের গল্পটা আমি কালেক্ট করেছিলাম স্টোরি মিরর ওয়েবসাইট থেকে। এটা শুধুমাত্র একজন লেখকের লেখা, যেটাকে আমি একটু চেঞ্জেস করে, একটু জায়গার নাম চেঞ্জ করে পুরো স্টোরিটাকে তুলে ধরেছি। ওয়েল, বাই দ্য ওয়ে, আমি জানি স্টোরিটা আসতে একটু লেট হয়েছে। আমি চেষ্টা করছি যে 2 উইক্সের মধ্যে একটা করে স্টোরি দেওয়ার। এর থেকে বেশি তাড়াতাড়ি হয়তো আমি করতে পারবো না। আচ্ছা, তোমরা কে কোথা থেকে গল্প শুনছো সেটা কমেন্টে একটু লিখে দিও, তাহলে বেশ ব্যাপারটা একটু ইন্সপায়ার করবে আমাকে আরও স্টোরি বানানোর জন্য। নতুন একটা স্টোরিতে কাজ করছি। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড একটা স্টোরি পাঠিয়েছে, তো সেই স্টোরিটা একটু ভালো করে ভিজুয়ালস দেওয়ার চেষ্টা করছি, ওর নিজের লাইফে ঘটা একটা ঘটনা সেই হিসাবে। তোমরা যদি তোমাদের লাইফের কোনো ঘটনা বা তোমাদের লেখা কোনো গল্প এইভাবে কোনো পডকাস্টে তুলে ধরতে চাও, তাহলে অবশ্যই সেটা আমাকে পাঠাতে পারো। তার জন্য তোমরা আমাকে মেল করতে পারো। আমার মেল আইডি গল্পটাইম0@gmail.com-এ, অথবা গল্প টাইমের ফেসবুক পেজ আছে, নয়তো গল্প টাইমের কমেন্ট সেকশন তোমরা এখানেও মেনশন করে দিতে পারো। আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ।